আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার। মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বিকেলে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুরের সেনাবাহিনী তাকে গত কয়েক মাসে 4 থেকে 5 বার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়, কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন। আজ তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 4টি হত্যা মামলা সহ সন্ত্রাস ও অস্ত্র চাঁদাবাজির আরও 12 থেকে 13টি মামলা রয়েছে। জানাবো গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়ালো। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। আজ উপত্যকা আরও 79 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মাধ্যমে গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইরানের প্রস্তুতি, সতর্কতা বার্তা স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আপোষের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না তারা বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আজ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেন। তারা জানিয়েছে, আমরা পারমাণবিক কর্মসূচি থেকে এক পাও পিছপা হব না, সেটি পৃথিবীর যত শক্তি আসুক না কেন। এদিকে পাকিস্তানের পানি বন্ধ হলে ভারতের নদীতে বাদ দিতে পারে চীন। করাচি সেমিনারে বক্তারা, ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেয় তবে চীনও ভারতের নদী বন্ধ করে দিতে পারে। আজ করাচিতে বেসরকারি গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সেমিনারে বক্তারা এই সব কথা বলেছেন। জানাবো বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার। মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বিকেলে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে সন্ত্রাসী গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুরের সেনাবাহিনী তাকে গত কয়েক মাসে 4 থেকে 5 বার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়, কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন। আজ তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 4টি হত্যা মামলা সহ সন্ত্রাস ও অস্ত্র চাঁদাবাজির আরও 12 থেকে 13টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত। এক্সেল বাবুর ছত্রছায়ায় রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গং পরিচালিত হয়ে আসছিল। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর সেনাবাহিনী। জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাথাচাড়া দিয়ে উঠছিলেন তিনি। এই বাবুর নেতৃত্বে পুরো ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু হয় এবং সেখান থেকে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তিনি গোপনভাবে মিশন পরিচালনা করে আসছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে সেনা সদস্যরা। তাকে গ্রেপ্তার করে তাকে সেনাবাহিনীর জিম্মিতে রাখা হয়েছে। বর্তমানে তার সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তিনি সেনাবাহিনীর হেফাজতে আছে, এটি সর্বশেষ তথ্য থেকে জানা গেছে।
গাজায় নিহতের সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়ে গেল। গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার ২৬শে মে উপত্যকায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মাধ্যমে গাজায় নিহতের সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়ে গেছে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, আজ রাতভর ইসরায়েলের চালানো হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা। তবে ইসরায়েলের দাবি, হামাস এবং ইসলামী জিহাদ কমান্ডো এবং সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বেসামরিক মানুষের হতাহতের জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করেছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, রাতভর ইসরায়েলি চালানো হামলায় বেশিরভাগেরই লক্ষ্যবস্তু ছিল নিরীহ ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা। ইসরায়েলের দাবি, হামাস এবং জিহাদের কমান্ডো এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে। বেসামরিক মানুষের হতাহতের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির ভাষ্য, গাজায় নিরস্ত্র মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। উপত্যকাটিতে বেসামরিকদের হতাহতের দায় ইসরায়েলের নয়, বরং হামাসেরই। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ বলছে, গত ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে আজ উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটির আল কারামা এলাকায় ভয়াবহ হামলায় এ পর্যন্ত এক শিশু নিহত হয়েছে। আশা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে। ট্রাম্পের সঙ্গে সমঝোতা, ইরানের প্রস্তুতি, সতর্কতা বার্তা স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আজ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেছেন। বাঘাই বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানে পারমাণবিক কর্মসূচি অস্ত্রায়নে পরিণত না হয়, তাহলে আমরা সহজে একটি সমঝোতায় পৌঁছাতে পারি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার থেকে ইরান এক চুলও সরে আসবে না। সেটা যুক্তরাষ্ট্র কেন, পৃথিবীর যে কোনো শক্তি আসুক না কেন, ইরান তাদের বৈধ পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না। সিএনএন এর প্রশ্নের উত্তরে বাঘাই জানান, আপোষের বহু পথ রয়েছে, তবে বিস্তারিত কিছু বলেনি। তিনি বলেন, যদি লক্ষ্য হয় ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে সেটি হবে চরম সমস্যাজনক। এমন হলে পুরো আলোচনা প্রক্রিয়ায় হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ইরান পঞ্চম দফা আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। তিনি আশাবাদী দুই দেশের মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন সমঝোতা স্মারক চুক্তি সই হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই দফায় আলোচনাকে সবচেয়ে পেশাদার একটি রাউন্ড বলে অভিহিত করেছেন। তবে সতর্ক করে বলেছেন, মূল বিষয়গুলো এত জটিল যে মাত্র ২-৩টি বৈঠকে সেগুলো সমাধান করা সম্ভব নয়। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ট্রাম্পের প্রশাসন দৃঢ় অবস্থানে থাকলেও বাঘাই জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আচরণে কিছুটা নমনীয়তা দেখা গেছে। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার ইরান কখনোই ছাড়বে না। সুতরাং এজন্য তারাও এখন আর চাপ দিতে পারছে না। পাকিস্তানের পানি বন্ধ হলে ভারতের নদীতে বাদ দিতে পারে চীন, করাচির সেমিনারে বক্তারা। ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেয়, তবে চীনও ভারতের নদীপথ বন্ধ করে দিতে পারে। আজ করাচিতে বেসরকারি গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স PIIA আয়োজিত এক সেমিনারে বক্তারা এই বক্তব্য দিয়েছেন। সেমিনারে PIA এর রিসার্চ অ্যাসোসিয়েশন মোহাম্মদ উসমান তার ওয়াটার অ্যাসেস অ্যান্ড রিসোর্স শীর্ষক প্রবন্ধে বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে যে ধারণা রয়েছে তাতে উজানের দেশ পানি প্রবাহ আটকে রাখে এবং হঠাৎ করেই ভাটির দেশকে কোনো প্রকার সতর্ক ছাড়া বন্যার আকারে পানি ছেড়ে দেয়। পাকিস্তান ভারতের ক্ষেত্রে পাকিস্তান ভাটির দেশ এবং ভারত উজানের দেশ, তবে চীন ও ভারতের ক্ষেত্রে চীন উজানের দেশ এবং ভারত ভাটির দেশ। তিনি আরো বলেছেন, ভারত যদি পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করে দেয়, তবে চীন ও ভারতের পানি প্রবাহ বন্ধ করে দিতে পারে। পানি প্রবাহে তিনি আরো বলেছেন, ভারত যদি পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করতে চায়, তবে তার নিজের
নিজের অঞ্চলেই বন্যার ঝুঁকি বাড়বে। এছাড়াও পানি বন্ধের জন্য বিভিন্ন অবকাঠামো প্রয়োজন হবে। এতে তৈরি হতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ এবং কয়েক বছর সময়ের প্রয়োজন হবে। সেমিনারে পিআইএ চেয়ারম্যান ডক্টর মাসুমা হাসান জানান, চলতি বছর 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে অভিযুক্ত করে নয়াদিল্লি। এর জেরে 1960 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইন্দুস পানি চুক্তি স্থগিত করে দেয় ভারত। এ অবস্থায় পাকিস্তান বর্তমানে খুব সমস্যার মুখে পড়েছে, কারণ তাদের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিন্ধু নদ। সেই পানি বন্ধ করে দিলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে।